হয়েছে ওই জিনিসটা ধামাচাপা পড়ে গেছে, ওই জিনিসটা আড়ালে চলে গেছে। প্রেসিডেন্ট করেছে বা সার্চ কমিটি করেছে, সব দিক দিয়ে যদি দেখেন এটা আওয়ামী লীগের জন্য অসাধারণ নিয়োগ হয়েছে। প্রফেসর আসিফ নজরুল, আমি একটা বিষয় শুধু আপনার একটু জানতে চাইবো যে যে আপনি প্রথম আলো সাক্ষাৎকারটির কথা বলছিলেন যেখানে কে এম নুরুল হুদা বলছেন যে তিনি অনার্সে ভর্তি হয়েছিলেন 1966 সালে, মাস্টার শেষ হয়েছিল 1972 সালে, ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং ছাত্রলীগ থেকে তিনি নির্বাচিত, সেটি তো আপনি বলছেন তার রাজনৈতিক সংশ্লিষ্টতা হিসেবে, কিন্তু ছাত্রলীগ করতেন বিএনপির অন্তত স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন সদস্য পাওয়া যায়, সেইটি ওই সময় 66 থেকে 72 পর্যন্ত ছাত্রলীগ বেশিরভাগ লোকই করে অনেক করতো। আপনি অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওই সময় অনেকে ছাত্রলীগ করতো কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে নিশ্চয়ই অনেকে ছিল না। তিনি নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন না, তিনি ফজলুল হক হলের মানে ফজলুল হক হলের ইউনিয়নের ছাত্রলীগ থেকে নির্বাচিত নাট্য সাংস্কৃতিক সম্পাদক, মানে 18-19 জনের যে এক বছরের কমিটি, সেই কমিটির একমাত্র সদস্য। আমি আপনাকে একটু কারেক্ট করি, ওই সময় এরকম পজিশনে যারা ছিল তারা আজকে আওয়ামী লীগের মতো দলের সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। আচ্ছা, আপনি ওই সময় আর সেকেন্ড কথাটা শুনেন, আমি সেকেন্ড কথাটা বলি। সেকেন্ড না, আমি কেন, আপনি ওবায়দুল কাদেরটা তখন কি ছিল? ওবায়দুল কাদের তার অনেক পরে 1979 সালে এসে ডাকসুর ভিপিজিএস, তারা তারপরে উনার যারা সমসাময়িক ছিল ওই সময় 66 থেকে 72 এই সময়টাতে। আরেকটা কথা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট তথ্য হয়, উনি যদি জনতার মঞ্চের সাথে উনার ইনভলভমেন্টের যে অভিযোগ আছে উনি এটা অস্বীকার করেছেন, কিন্তু অভিযোগ তো আছে। এই অভিযোগেই তো উনার বাধ্যতামূলকভাবে ছুটি দেওয়া হয়েছিল, বাধ্যতামূলকভাবে করা হয়েছিল, ওএসডি করা হয়েছিল। এই দুইটা তথ্য যদি পাশাপাশি রাখেন, আবার আওয়ামী লীগ যখন তার বিরুদ্ধে প্রশাসনিক আদালতের যে রায় আছে সেটার বিরুদ্ধে আপিল করলো না, সবকিছু তো আপনাকে কন্টেক্সচুয়াল করতে হবে। কিন্তু এখন ছাত্রলীগের যারা নেতা আছে, আরেকটা কথা আপনাকে বলি, ছাত্রলীগের যারা এক্স লিডার আছে 66, 67, 68 সনে যারা ছাত্রলীগ করতো, তারা দেশ স্বাধীন করার জন্য ছাত্রলীগ করেছে, বঙ্গবন্ধু আদর্শ ছাত্রলীগ করেছে, তাদের সবাই কি জনতার মঞ্চের সাথে পরবর্তীকালে ইনভলভ হয়েছে? উনি জনতার মঞ্চের সাথে ইনভলভ হয়েছেন কিনা সেটি কিন্তু আমরা জানি না। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি খেয়াল করেন যে তিনি ফরিদপুরের ডিসি ছিলেন 1992 থেকে 95 সালে, উনি কুমিল্লার ডিসি ছিলেন 95 থেকে 97 সাল পরে। আমার যতটুক আমার জানা আছে সরকারের খুব নিজের লোক না হলে কাউকে ডিসি করা হয় না। আমার যতটুকু জানা আছে দুইবার ডিসি হয়েছেন তিনি পর। ঠিক আছে, আমি আপনাকে বলি, আমার জানা মতে বাংলাদেশের সরকারের খুব প্রিয় লোক না হলে ডিসি করা হয় না। এই প্রবণতা আমি শেষ করি, এই প্রবণতাটা শুরু হয়েছে ধীরে ধীরে। প্রথম বিএনপি আমলে এগুলি এত করা হতো না, প্রথম আওয়ামী লীগ আমলে এগুলি এত করা হতো না। এখানে স্যার সাক্ষী দিবেন যে যতদিন গেছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নিজের লোক বসানোর প্রবণতা এত তীব্র হয়েছে, যেই প্রবণতা আপনি যে সময় বলছেন সেই সময় এতটা ছিল না। তাহলে আপনার শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগ কিভাবে প্রেসিডেন্ট বানায়, তখন ওই সময় ছিল না। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে বললাম, বহু লোক এরকম ওই সময় ডিসি কে হবে ওটা এত সুতীব্র ভাবে দেখা হতো না, পরবর্তীকালে এটা হয়েছে। আমার মনে হয় আমরা ওই সময় যারা ডিসি বানিয়েছেন তাদের একজন আছেন আমাদের এখানে, যারা রাজুল, আপনি সেই সময় মন্ত্রী পরিষদে ছিলেন, আপনারা কি ডিসি নিয়োগ দেওয়ার সময় নিশ্চিত হতেন যে তিনি আসলে সরকারের একই ভাবধারা, এবং পরপর দুবার ডিসি হয়েছেন কে এম নুরুল হুদা বিএনপির সময়? দেখেন, আমি তো আই ওয়াজ ইন চার্জ অফ এ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মন্ত্রী ছিলাম। সেই সুবাদে অবশ্যই ডিসির অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে একটা সে ছিল। সেই সেটা হলো যে এমন কাউকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ঠিক হবে না যার ব্যাপারে আমি হয়তো খুব সোচ্চার থাকবো, যার বিরুদ্ধে সেই ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট। সেটি কি আপনি পরীক্ষা করতেন এখন যেরকম পরীক্ষা করেন? না না, এটা পরীক্ষা এমনও দেখা গেছে যে কোনো জায়গায়, এটা শুধু ঢাকা ডিস্ট্রিক্টের কথা বললাম, অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো প্রধানমন্ত্রী সেদিকে যাবেনও না, ডিসকাসও করবেন না। কিন্তু অবশ্যই ডিসি বিং আ ইম্পর্টেন্ট অফিসার, ইনক্লুডিং নির্বাচনের সময় তার যে রিটার্নিং অফিসারের যে দায়িত্ব, সেই সমস্ত কিছু বিবেচনা করে অবশ্যই একটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদটি হচ্ছে ডিসি, এবং জেলা প্রশাসক হিসেবে তার অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যালি কিছুটা মোটিভেটেড, কেন বেশ ভালোভাবে মোটিভেটেড হওয়ার কথা। আপনি বলছেন সেটি ভালোভাবে মোটিভেটেড হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার যখন এর পরের বার ক্ষমতায় 2001 সালে, ফ্যাক্ট রিমেইন যে তাকে আসলে ওএসডি করে রাখা হয়েছে, তাকে আসলে বাধ্যতামূলক অপশনে দেওয়া হয়েছে। তিনি তো স্পষ্টতই বিএনপি তাকে শত্রু মনে করত কোনো না কোনো কারণে, বা সরকার তাকে শত্রু মনে করেছে। কারণ হয়তো ডেফিনেটলি ছিল সেটা করার, কিন্তু আমি যেটা এখনো ফিল করি যে আজকে এই কারণগুলো এত বেশি পাবলিক হয়ে গেল এই প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে, এবং এটা পাবলিক হয়েছে বলেই কিন্তু আমিও তো খুব অ্যাপ্রিহেন্ডেড হইতাম যদি এরকম একজন লোককে আসলে, মানে কি করতে পারে সে। আমার কথা হচ্ছে হোয়াট ক্যান হি ডু ইন হোয়াট আপনি যেখানে নাকি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা হচ্ছে জাস্ট টু মেক শিওর দ্যাট দ্য রুলস অফ দ্য গেম আর প্রপারলি প্লেড অর পারফর্ম, সেখানে তার কতটুকুই বা ইখতিয়ার আছে একটা নির্বাচনকে সম্পূর্ণভাবে উল্টে দাও। একমত, কিন্তু সেই তো বোঝার উপর সাকেরাটি হচ্ছে। আমাদের যেখানে হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার নাই, একটা দলীয় সরকার আছে, সেখানে যদি আমরা আসলে দল নিরপেক্ষ একজন সিইসিও না পাই,
আমরা আসলে কিরকম নির্বাচন পাবো? দল নিরপেক্ষ তো সেটা তো এখন কথা। দল নিরপেক্ষ বলতে যদি আপনি মনে করেন যে একটা পার্টিকুলার একটা দলের সদস্য নন, এই ধরনের ব্যক্তিকে আপনি দল নিরপেক্ষ বলবেন, তাহলে তো সে দল নিরপেক্ষ বটেই। কিন্তু সমর্থক হতে পারে, সমর্থক হয়ে সে দলীয় একটা মনোভাব আমার মনে হয় নিতে পারে। প্রফেসর আসিফ নজরুল এখানে কিছু বলবেন, কারণ উনি বলছেন যে সম্পূর্ণ মোটিভেটেড একটা সিদ্ধান্ত ডিসি পর ঠিক করতে আছে, পারে। তাহলে আমরা উনার কথাটা ব্যবচ্ছেদ করি। জি, উনার কথা অনুযায়ী বিএনপির প্রথম আমলে, বেগম খালেদা জিয়ার প্রথম আমলে উনাকে বিএনপি খুব আস্থায় নিয়ে ডিসি বানিয়েছে, রাইট? এটাই তো উনি বলেছেন দুইবার। আবার বিএনপির দ্বিতীয় আমলে উনাকে ওএসডি করা হয়েছে। তো প্রথম আমলে যদি আস্থায় নিয়ে করে দেওয়া থাকে, এরকম একটা লোককে দ্বিতীয় আমলে কেন ওএসডি করলো যদি সে জনতার মঞ্চের সাথে ইনভলভ না থাকে? কেন, কারণটা কি? আপনি কারণটা বলেন। না প্রফেসর আসিফ নজরুল, আমি একটা কারণ বলতে পারি, আমি সেটা কারণ বলতে পারি। কারণটি হচ্ছে যে ডিসি অবস্থায় সরকারের ফিল্ডে যতগুলো অফিসার দরকার, ওএসডি করা হয় যদি সেই পরিমাণ পদায়ন না করা সম্ভব হয়। যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ে অনেককে ওএসডি করা হয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই। তখন এতটা করা হতো না। না, তখন বেশি অফিসার 2005 থেকে ছিল। আপনি পরিসংখ্যান আনেন, আমি এই দিনগুলো জানি কারণ আমি নিজে প্রশাসন। জি, এগুলি অনেক পরে শুরু হয়েছে। এগুলি আপনি বলতে পারেন বিএনপির দ্বিতীয় আমলে শুরু হয়েছে, তারপরে আওয়ামী লীগ আরো বেশি করেছে, তারপরে আওয়ামী লীগ আরো বেশি করেছে। 2000 সালে এসে আওয়ামী লীগ, 2001 সালে যখন বিএনপি আসলো তখন তাদের লোক তাদের। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আমি আপনাদের দুজনের কাছে জানতে চাই, জি, উনার কি এমন যোগ্যতা ছিল? একটা লোক সারা জীবন কাজ করেছে বড়জোর যুগ্ম সচিব পর্যায়ে, যুগ্ম সচিব পর্যায়ের চেয়ে বেশি উনি কাজ করে নাই। উনি প্রমোশন পেয়েছে, এটা তো ফ্যাক্ট। উনার কাজের অভিজ্ঞতা হচ্ছে যুগ্ম সচিব। আপনারা দুজন আমাকে একটু কাইন্ডলি বলেন, উনার মধ্যে আর উনাকে নাম প্রপোজ করেছে তরিকত ফেডারেশন এবং গণতন্ত্রী পার্টি, যে দুইটা দলের সম্মিলিত ভোট। জাতীয় পার্টির কথা লিখেছে না, জাতীয় পার্টি আমি না, তরিকত ফেডারেশন, এই দুইটা পার্টির সম্মিলিত ভোট বিএনপির একজন ওয়ার্ড কমিশনের সমান হবে নাকি আমার সন্দেহ। উনার মধ্যে কি ম্যাজিক ছিল? একটা যুগ্ম সচিব যার ব্যাপারে অভিযোগ আছে একটা দলের রং অর রাইটলি, তার মধ্যে কি এমন যোগ্যতা ছিল যাকে বানানো হয়েছে? আমার মনে হয় বেশি নাজমুলদের কাছে আমরা এই প্রশ্নটির উত্তর জানতে চাইবো। তার আগে আমি একটু ব্যাপারটি অনুভব করতে চাই। ধরেন দুইজনের নাম মাননীয় রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে, একজন হচ্ছে আলী ইমাম মজুমদার, আরেকজন হচ্ছে তিনি। আলী ইমাম মজুমদারের ক্ষেত্রে এই কথা বলা হয় যেত তিনি 111 এর প্রধান কুশীলবদের একজন, কারণ তিনি মন্ত্রী পরিষদ সচিব ছিলেন সে সময়। তা আমরা তো আসলে কথা বললে যে কোনো ক্ষেত্রেই বলতে পারি। হ্যাঁ, কেন পারবো না? সার্চ কমিটির মনোনয়নের কথা বলা যাবে না? সার্চ কমিটি কি দেবতা নাকি? ঠিক না, রাইট। সার্চ কমিটি হচ্ছে সরকারের আস্থার জন্য কি যোগ্যতা আমরা মনোনয়ন দিলাম সেটি নিশ্চয়ই পেশা নাজমুলদা বলবেন। আমরা শোনার জন্য একটু বিরতি নিয়ে ফিরে আসি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। একটু হাফ ডাট and dead cell করবে সাফ। Next move holo criss and cross and the head off. Round and round on your skin, wash করো with vitamins. Fair and Lovely Fairness Face Wash। একসাথে এতগুলো ফর্ম একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় thick and long, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক thick and long আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম, না জেনে এন্ডোর্স করা পুরনো স্ট্যান্ডার্ড, মার্কসের উপর টেস্ট করা নতুন স্ট্যান্ডার্ড। চেহারা কয়েক সপ্তাহ আগে আর এখন ফেয়ার এন্ড লাভলি মেন ব্যবহারের পরে মার্কস রিডিউসড, ফেয়ারনেস ইনক্রিজ। পার্থক্য দেখলে? সো গাইস, মার্কস কমাও, ফেয়ারনেসের স্ট্যান্ডার্ড বাড়াও। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম। এমন করতো
কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়াম 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। নিন বেস্ট এভার ক্লিয়ার। আই হ্যাভ নাথিং টু হাইড। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, দেয় আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সিও দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার আলাদা। এটির অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল, যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আসিফ নজরুল একটি প্রশ্ন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদাকে, যে কি দেখে আসলে বা কি এরকম ম্যাজিক থাকতে পারে যে কে এম নুরুল হুদাকে, যাকে খুব ছোট দুটি দল আসলে নাম প্রস্তাব করেছে, বৃহৎ দলগুলো আওয়ামী লীগও আসলে তার নাম প্রস্তাব করে নাই, যুগ্ম সচিব পর্যায়ে কাজের যিনি যুগ্ম সচিব, সার্চ কমিটি তার নাম প্রপোজ করলো কেন? এটাই তো আমার অদ্ভুত। আর প্রফেসর আসিফ নজরুল বিরতির সময় আমাদেরকে একজন ফিডব্যাক দিলেন, সেই ফিডব্যাকটি হচ্ছে এরকম যে 72 সালে ছাত্রলীগ করেছেন কে এম নুরুল হুদা এবং জনাব শামসুল হুদা, তিনি ছাত্র জীবনে এনএসএফ করতেন এবং তিনি পরাজিত হয়েছিলেন, মুসলিম লীগ সমর্থিত এনএসএফ করতেন আর কি, পরাজিত হয়েছিলেন সংসদের কাছে। সেটি একজন এটি মন্তব্য দিয়েছেন। বেশা নাজরুল কি দেখে আসলে? না, এটা তো কোনো ম্যাজিক দেখে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেটা তো ক্রাইটেরিয়া না। সারা বাংলাদেশ কথা বলছে, ক্রাইটেরিয়াটা হচ্ছে যে whether he is capable of handling the affairs of a election sort of a রেসপন্সিবিলিটি যেগুলি আছে। তো উনি তো 2 বার ডিসি ছিলেন এবং ডিসি হিসেবে তার তো একটা ইলেকট্রাল রোল। এইটা কি হতে পারে বেশি নাজমুল? আপনার মনে থাকবে যে ওই সময় ডিসি হওয়ার জন্য 64টা জেলায় 64 জন অফিসারই হয়তো ছিলেন এবং ঢাকার ডিসি, মানে তাকে ডিসি করতেই হতো, এটা কোনো কম না। ওরকম সেদিক থেকে ইলেকশনের যে দায়িত্বটা, জি, ইলেকশনের দায়িত্বটা তো রিটার্নিং অফিসারের কাছে প্রধানত ন্যস্ত থাকে। আমি অবশ্য মনে করি যে চিফ এক্সিকিউটিভ যে কেউ হতে পারে, কিন্তু সেই চিফ ইলেকশন কমিশনারের পর্যায়ে রিটার্নিং অফিসারকে স্টেটওয়ে উঠায় নেওয়া, সেটা কতখানি জাস্টিফাইড হবে এটা হয়তো সময় বলে দেবে, কিন্তু কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাকে দেবে সেই ধরনের ক্রাইটেরিয়া কিন্তু আমিও খুঁজে পাবো না এখন। আচ্ছা, প্রফেসর আসিফ নজরুলের কাছে যাওয়ার আগে আপনি একটু আইনের ব্যাখ্যা দিবেন কিনা, যে প্রশ্নটি আজকে বারবার উঠেছে যে শেষ দিকে এসে খুব অস্বাভাবিক তাড়াহুড়া করা হয়েছে কিনা, যে তাড়াহুড়াটা আসলে কোনো দরকার ছিল না। আমরা দেখছি যে নতুন নির্বাচন কমিশন শপথ নেবেন 15 তারিখ, আমার কাছে সময় ছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে সাংবাদিকদের জানানো, 1 বেলার মধ্যে নাম করা, মানে একটু মানে শেক্সপিয়ারের ভাষায় ওয়াই দি আনহোলি হেজ, তড়িঘড়ি করে কেন করলো? না, এটা তো এই জবাব আমি দিতে পারবো না। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে একটু তাড়াহুড়া করা হয়েছে? না, এটা কিন্তু বেশ বহুল প্রচারিত ছিল যে আজকে দেবে কালকে দেবে, এই সমস্ত কথাগুলো প্রত্যেক দিনই আপনার পত্রিকা আসছিল। সার্চ কমিটির যে এক্সারসাইজটা অ্যাজ ইট ইজ বিং নট কনস্টিটিউশনাল, আমি কিন্তু এটাকে বহুবার পাবলিকলি বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত একটা জুরিসডিকশন রাষ্ট্রপতি করছেন, এবং সেখানে শুধুমাত্র একটা পরামর্শ করার যদি ক্ষেত্র তৈরি করার প্রশ্ন থাকতো, তাহলে আমি মনে করি দ্য বেস্ট থিং উড হ্যাভ বিন, যেহেতু কনস্টিটিউশনালি the
consultation must come from honorable prime minister. প্রাইম মিনিস্টার কিন্তু এই রোলটা প্লে করতে পারতেন, অর্থাৎ উনি কিন্তু বিভিন্ন জনের পরামর্শ গ্রহণ করে তার একটা ওয়েল কনসিডার্ড পরামর্শ তিনি রাষ্ট্রপতিকে দিতে পারতেন। এই পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি সবাইকে ডেকে নিয়ে পরামর্শ করবেন, এটা কিন্তু ইটসেলফ ইজ এ ভেরি আনইউজুয়াল প্রসিজার। এটা বিএনপির একটা দাবি ছিল এবং বিএনপির দাবিটা মানার ফলে দেশে তো একটি মানে ইতিবাচক রাজনৈতিক আবহাওয়া আমরা দেখেছি। পরিবেশটা হ্যাঁ ঠিক আছে, পরিবেশটা আপনার যথেষ্ট অনুকূলে এসেছে তারপরে, এবং জাতির একটা আশা আকাঙ্ক্ষার বিরাট বড় ক্ষেত্র তৈরি হয়েছে, ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কিন্তু মেইন জিনিসটা হলো যে এটার এক্সারসাইজের পরে আপনার যারা নাম দিয়েছে সেই লিস্টগুলি কিন্তু প্রকাশ্যে তারা চেয়েছে, এবং সেই লিস্টের থেকে যদি দুই একটা নাম পিক আপ করে থাকে তাহলে সেটা তো এখতিয়ার বহির্ভূত হলো না। সেটা কিন্তু one of the reasons why perhaps these name came up for consideration. ডক্টর আসিফ নজরুলের কাছে যাচ্ছি যে এই বিষয়ে আপনার একটু মতামত। আমি একটু শুধু জুড়ে দিতে চাই যে নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলনই তো ঘটার কথা, অন্য কিছু হওয়ার কথা, মানে একটু যদি মন্তব্য। হ্যাঁ, তো এটা তো কারেক্ট কথা। এখানে তো আপনার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলনই ঘটার কথা, এটা ইট শুড বি ভেরি ক্লিয়ার টু এভরিওয়ান। রাইট। এখন আমার মনে হয় যে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে আপনার এই যে রাষ্ট্রপতির সাথে সবার সংলাপ, তারপর সার্চ কমিটি গঠন, এই সবকিছু করা হয়েছে এই জিনিসটা থেকেই মানুষের দৃষ্টি আড়াল করার জন্য। প্রধানমন্ত্রীর ইচ্ছা দেওয়ার কথা, এটা অ্যাকসেপ্ট করে নিল, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা হয়েছে, এটা রাষ্ট্রপতি করেছেন বা অনুসন্ধান কমিটি করেছে, এর যে বড় কথা হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন থাকার সাংবিধানিক গ্রাউন্ড আছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের বাংলাতে একটা কথা আছে যে বৃক্ষ কি তা ফলেই পরিচয়। হ্যাঁ, এখন আমরা যে 10টি নাম পেয়েছি, এই 10টি নাম যে বৃক্ষ থেকে আসছে সেই বৃক্ষ নিয়ে এখন আলোচনা করতেই হবে। আমি কিন্তু এই আলোচনা নতুন করছি না, আপনি বোধহয় আমার লেখা পড়েন, আমি প্রথম আলোতে লিখেছিলাম। এখন যে সার্চ কমিটিটা করা হয়েছিল ওখানে একমাত্র সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছাড়া অন্য কারো নিরপেক্ষ ভূমিকা সম্পর্কে আমাদের নিশ্চিত হওয়ার কোনো কারণ নাই। কারণ যেই দুটি, আপনি খালেদ জানেন, বাংলাদেশের মতো দেশে উনি অনেক বছর সরকারে ছিলেন, সরকার এই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল কাকে বানায়, আওয়ামী লীগ বিএনপি সরকার কাকে বানায়, চরম বিশ্বস্ত লোককে বানায়। এবং বিচারপতি দুইজন আছে, আমি একজনের ভূমিকা বলবো, ওনাদের দিয়ে কথা বলার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। এর আগে সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, যিনি এই কমিটির প্রধান ছিলেন, উনি তো উনার সার্চ কমিটির উনার সভাপতিত্বেই তো আগের বিতর্কিত নির্বাচন কমিশন হয়েছিল। ফলে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের প্রবলেমটা কি আমি আপনাকে বলি, আমি ওনাকে খুবই ভালোবাসি, উনি অত্যন্ত সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু ওনার কি এই ব্যাপারে এক্সপার্টিজ আছে? উনি চিত্রকলা, সাহিত্য এসব বিশেষজ্ঞ, উনি ইংরেজি সাহিত্যের শিক্ষক। এমন একটা লোককে নেওয়া হয়েছে এবং খুব সরল মানুষ, উনাকে যদি কেউ বুঝায় 3-4 জন মিলে যে এই হুদা সাহেব, নুরুল হুদা, উনি দ্য বেস্ট পারসন, সাথে সাথে উনাকে কনভিন্স করা সম্ভব, বিকজ উনার তো এটা এক্সপার্টিজের জায়গা না। ফলে আমার এখন প্রশ্ন হচ্ছে কি, ধরেন এখন উনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশন আসলে কি করতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমরা এই পুরো প্রক্রিয়াটা সবাই কেন ইনভলভ হয়েছিলাম, সবাই কেন আশাবাদী হয়েছিলাম যে আজকে রকিব কমিশন নিয়ে যেই অনাস্থা তৈরি করেছে তারা, সেখান থেকে আমাদের কিছুটা উত্তরণ প্রয়োজন। এই জন্য শুরুতেই এমন একটা লোক আসতে পারতো যে লোকটার ক্ষেত্রে আমাদের একটা আশাবাদের ভিত্তি থাকতো। আবার তার সাথে সাথে আমি আপনার এটাও স্বীকার করি, যেরকম একটা বিতর্কিত লোক, আমি মনে করি উনি বিতর্কিত, একটা বিতর্কিত লোক যে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, এটা একদিক দিয়ে আবার ভালো হতেও পারে। উনি তো প্রথম দিন থেকেই জানেন যে উনাকে নিয়ে বিতর্ক আছে, এবং এই যে সমালোচনাগুলো আছে এগুলো তো উনি জানেন, হয়তো উনি একটু সতর্ক থাকতে পারেন, কে জানে। হয়তো প্রফেসর আসিফ নজরুল, আমার শুধু দুটি প্রশ্ন সার্চ কমিটি নিয়ে। অডিটর এন্ড কন্ট্রোল জেনারেলের পদটি আসলে কোন দলীয় বা সরকারি লোককে এই দলীয় সরকারগুলি দিতে চায় না, কারণ তাহলে কিন্তু ইন্টারনাল অডিটটা সম্ভব হবে না, ইন্টারনাল নিরীক্ষাটা সম্ভব হবে না। মানে তারা চাই একজন নিরপেক্ষ লোক, অন্তত সিএজি পোস্টে, আমি যতজন সিএজির কথা জানি। আর সৈয়দ মাহমুদ হোসেনের ব্যাপারে বলতে চাই, প্রফেসর আসিফ নজরুল, আপনি নিশ্চয়ই জানেন শুধু তাকে কনফার্ম করেছিল বিএনপি, আওয়ামী লীগ যে কয়জন বিচারককে নিয়োগ দিয়েছিল, নাজমুল হুদা নিশ্চয়ই মনে করতে পারবেন। আপনি যদি এখন বিএনপি কনফার্ম করা ওটা যদি সব নির্ধারক বিষয় হয়, তাহলে বিএনপি যাকে কনফার্ম করেছে উনি যদি ক্রেডিবল ব্যক্তি হয়, তাহলে বিএনপি যাকে পানিশ করেছে সে অবশ্যই ডিসক্রেডিটফুল ব্যক্তি। আপনাকে দুইটা, একটা স্বীকার করবেন আরেকটা স্বীকার করবেন, এটা হয়তো আমি স্বীকার করতে রাজি। সৈয়দ মাহমুদ হোসেন বিএনপি আমলে কনফার্ম হয়েছেন দেখে উনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারকে বিএনপি আমলে যেহেতু পানিশ করা হয়েছিল, উনি একদম আস্থাভাজন ব্যক্তি না, বিএনপি আস্থাভাজন ব্যক্তি না। বিএনপির আস্থাভাজন ব্যক্তিকে যে দিতে হবে তাতে কোনো কথা না। একদিকে বিএনপির আস্থাভাজন ব্যক্তিকে যখন আপনি যখন আর অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল ব্যাপারে আপনি যেটা বলেন সেটার সাথে আমি আপনার সাথে অত্যন্ত স্ট্রংলি দ্বিমত পোষণ করছি। অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল বরং আরো বেশি আস্থাভাজন লোককে দেয়, কারণ ওরা সরকারের ভিতরে দুর্নীতি বের করে। বাংলাদেশের মতো দেশে আপনি স্যারকে জিজ্ঞেস করেন, অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল হচ্ছে সবচেয়ে আস্থাভাজন লোককে দিবে, কারণ ওর দায়িত্ব হচ্ছে সরকারের ভিতরে দুর্নীতি
অনিয়ম খুঁজে বের করা। আওয়ামী লীগ বিএনপির মতো দল অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল একজন ভালো লোককে দিবে, দল নিরপেক্ষ লোককে দিবে? ভালো লোক হতে পারে, দল নিরপেক্ষ লোককে দিবে। একটু জানতে চাইবো যে মানে অডিটর এন্ড কন্ট্রোল জেনারেলের ক্ষেত্রে কি আসলে দল নিরপেক্ষ লোকই খোঁজে কিনা, কারণ সরকারের ভুলগুলি ওই নিরীক্ষার মধ্যে সরকারের জানা দরকার। প্লিজ আমাদের ইনফর্ম করেন। আমার মনে হয় আপনি অফিস আপনাদের এটা আমরা একাডেমিক ডিসও জানতে চাই। I am not at all aware of it কি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে অডিটর কন্ট্রোলার জেনারেলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। মিনিস্ট্রি অফ ফিনান্স প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস। এবং সেখানে প্রধানমন্ত্রীর সাথে অনেক অ্যাপয়েন্টমেন্টই শুধুমাত্র পার্সন টু পার্সন লেভেলে ডিসাইডেড হয়। আমরা কি কোনো এটা কোনো ক্যাবিনেটেও আসবে না, এটা নিয়ে কোনো রকমের আলোচনা হবে। সিএজিরা রিটায়ার করার পরে তাদের কোনো আলাদা চাকরি বা অন্য কোনো জায়গায় বা সিএজি পোস্ট থেকে তাদের অন্য কোনো কিছুতে দেওয়া হয় কিনা? এটার মধ্যে কোনো বার আছে বলে তোমার মনে হয়? না, বার নাই, মানে তারা কোনো লাভজনক পদে থাকেন কিনা মানে সেটা এখন আসলে সার্চ কমিটিতে যে 5 জন ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই সমস্ত অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে বা কাকে নিয়ে কতটুকু নিরপেক্ষতা আশা করা যায়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টরটা খুব বেশি রোল প্লে করে যে আমাকে এই ভূমিকাটা পালন করার পরে সরকারের কি আনুকূল্য আমি পেতে পারি। এটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। আমি হয়তো সরকারি কাজে আমি যাব না বা দেবে না, কিন্তু আমাকে অ্যাম্বাসেডর করতে পারে, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কমিশনের চেয়ারম্যান করতে পারে। সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা জিনিস যেটা মোস্ট ডিজায়ারেবল, সে তার রিটায়ারমেন্টের পরে কিছু ফ্যাসিলিটিস চায়, এই ফ্যাসিলিটিসটার লোভেও কিন্তু অনেক সময় তাদের নিজেদের মতবাদটাকে কিছুটা হলেও সারেন্ডার করে টু দ্য গভর্নমেন্ট। এই যে স্যার একটা কথা বলে দেখেন, খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে আপনি ওই ক্রাইটেরিয়াতে দেখবেন বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক পদে লোক ছিল, ইনক্লুডিং বাংলাদেশের এক্স চিফ জাস্টিসরা, যারা তাদের রিটায়ারমেন্টের পর অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল রায় দেওয়ার পরও অত্যন্ত লাভজনক পদে অধিষ্ঠিত হয়েছেন প্রধান বিচারপতির সমান মর্যাদা নিয়ে। দেখেন, উনি তো সরকারে থাকা লোক, উনি তো বিচারপতি এগুলি কনটেক্সটে মাথায় বানিয়ে নাই। তো আমাদের আইদার ওনার কথাকে রিজেক্ট করতে হবে অথবা গ্রহণ করতে হবে। তো ওনার কথা যদি সত্যি হয় তাহলে এরকম নিয়োগ তো বাংলাদেশে হয়। কিন্তু আপনারা আইনটি বানালে যে আইন কমিশনের চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতির সমকক্ষ এবং প্রধান বিচারপতি পদে ছিলেন এরকম কেউ আগে ছিল কি কম? আপনি ওনাকে জিজ্ঞেস করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 96 সালের 1 নম্বর আইন, এটি আইন কমিশনে যারা থাকবেন প্রধান, তারা প্রধান বিচারপতি থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, এটা আগে থেকে ছিল। কিন্তু আইন কমিশনের প্রধান বিচারপতি সমান স্ট্যাটাস এবং বেতন হবে, এটা ওনার ক্ষেত্রে প্রথম হয়েছে। ওনার ক্ষেত্রে বিচারপতি সমান ছিল, প্রধান বিচারপতি সমান বাংলাদেশ দেশে একটা দেশে কেউ থাকে নাকি? এটা হয়? আপনি দেখেন, স্পিকারের সমান, প্রধানমন্ত্রী সমান, প্রধান বিচারপতি সমান কেউ হইতে পারে না। যাকে এত বড় রিওয়ার্ড দেওয়া হয়, তা আপনি কেন ওই কনটেক্সট থেকে আলোচনা করবেন? আচ্ছা, আমরা এই কনটেক্সটে আসি। আমি আপনাকে একটা কথা বলি। আমাদের হুদা সাহেব একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশন যা আছে ওনার কি বা করার আছে। দেখেন, এটা কিন্তু আমরা প্রধান নির্বাচন কমিশনারদের বিভিন্ন পারফরমেন্সের কারণে এটা আমরা ধরে নিয়েছি ওনার আর কিছু কি করার আছে। প্রধান নির্বাচন কমিশনে কি করার আছে এটা আমরা তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখেছি, তারা কি রোলটা রেখেছে। কিন্তু আমরা দলীয় সরকার আমলে এটা দেখতে পারি না, বিএনপি আমলেও দেখি না, আওয়ামী লীগ আমলে দেখি না। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকে আপনি নির্বাচন চলাকালীন সময়ে কি সরকার ক্ষমতায় আছে, সেটা কি তত্ত্বাবধায়ক, সেটা কি অন্তর্বর্তীকালীন, সেটা কি নির্বাচন সহায়ক, সেটার কি নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতা আছে কিনা বা অ্যাক্সেস আছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন। এখন আপনি নির্বাচন কমিশনেই যদি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটাতেই যদি আমরা দেখি ওইরকম, আপনি দেখেন আওয়ামী লীগ গভর্নমেন্ট বিএনপির বিরুদ্ধে যে সারা দেশব্যাপী একটা সহিংস আন্দোলন করেছিল, KM হাসান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে দেখে, সাংবিধানিকভাবে কিন্তু ওনার প্রধান হওয়ার কথা। কেন উনি সেটা আরেকটু আগে থেকে বললে ভালো হয়, বয়স বাড়ানো, সেই কনটেক্সটে যদি এখনো আছে বাংলাদেশে বিচার না, তাকে সামনে রেখে বয়স বাড়ানো, তিনি যেদিন অপশন নিয়েছেন তার পরদিন বয়স বাড়িয়ে দেওয়া, যাতে তিনি সর্বশেষ অপশন। ফাইন, আমি আপনার সমস্ত কিছু স্বীকার করলাম, উনাকে সামনে রেখে বয়স বাড়িয়ে উনাকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা করতে চেয়েছে, এটা অত্যন্ত জঘন্য ব্যাপার ছিল। ফাইন, তো যদি একটা লোক 30 বছর আগে বিএনপি করত, সেই লোক সরকার প্রধান থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে যেই তিনি প্রধানমন্ত্রী সারা জীবন আওয়ামী লীগ করেছেন, উনি সরকারে থাকলে কিভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? আপনি উত্তর দেন। তাহলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কারণ তিনি হচ্ছে আপনার বিরুদ্ধে অবস্থান নেবেন। কোনটা? তত্ত্বাবধায়ক সরকার হলে তার বিরুদ্ধে অবস্থান নেবেন, সেই ক্ষেত্রে সেই কথা আওয়ামী লীগ বলেছিল সেই সময়। আর তাহলে আপনি রাষ্ট্রের একটা জিনিস বলেন, যদি একটা লোক
30 বছর আগে আমি আপনার যুক্তি বিএনপি বুঝতে করতো, পারছি। আমি আপনার যুক্তি বুঝতে জীবনে পারছি। কোনোদিন স্যার আপনার যুক্তি বুঝতে এম পারছি। হাসানের বিরুদ্ধে কোনোদিন আদালতে কোনো বিচার, কোনো আইনজীবী কোনো প্রশ্ন তুলেছিল পক্ষপাতিত্বে? কোনোদিন তুলে নাই। এবং ডক্টর কামাল হোসেন রাও বলেছে যে একটা লোক 30 বছর আগে বিএনপি করতো, সে সরকার প্রধান হতে পারবে না, আর যিনি আওয়ামী লীগের দণ্ডমুন্ডের কর্তা উনি প্রধানমন্ত্রী থাকতে পারবে? আপনি তাহলে বেসিক আলোচনায় যান, ঠিক না? নির্বাচন সুষ্ঠু করতে তাই না? কে এম হাসান সম্বন্ধে আরো বেশ কিছুটা সুনাম ছিল। উনি অনেক জুনিয়র জাজকে কিন্তু উনি বলতেন যে তুমি কি চিফ জাস্টিস হওয়ার কোনো স্বপ্ন দেখো? যদি সে কিছুটা পার্টিজান হওয়ার চেষ্টা করতো, দ্যাট ওয়াজ হিজ। ওকে, বেসন আজমুলের কাছে একটু জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেটি প্রফেসর আসিফ নজরুল যে প্রশ্নটি তুললেন, আমার বিবেচনায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অনেকটাই মৃত্যু ঘটেছিল 2006 সালে, যখন কে এম হাসানকে বিভিন্ন ভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর একটি চেষ্টা করা হলো, এবং পরে যখন আবার ইয়াজউদ্দিন আহমেদকে তার প্রধান বানানো হলো। এই ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই, আমরা একটু বিরতিতে যাচ্ছি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। কোনো কথাই আর বাকি ছিল না, শুধু ছিল নিস্তব্ধতা। দূরে মেঘের ভেলায় যাব চড়ে পাখির ডানায়, ভিজিয়ে ঠোঁট কুয়াশা জোনাকিরা আলো জ্বালা। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়াম 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। নিউ বেস্ট এভার ক্লিয়ার। I have nothing to hide. এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম, না জেনে এন্ডোর্স করা পুরনো স্ট্যান্ডার্ড, মার্কসের উপর টেস্ট করা নতুন স্ট্যান্ডার্ড। চেহারা কয়েক সপ্তাহ আগে, আর এখন ফেয়ার এন্ড লাভলি মেন ব্যবহারের পরে মার্কস রিডিউসড, ফেয়ারনেস ইনক্রিজ। পার্থক্য দেখলে? সো গাইস, মার্কস কমাও, ফেয়ারনেসের স্ট্যান্ডার্ড বাড়াও। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম। আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সিও দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার আলাদা। এটির অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল, যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। Circle puro full, act circle একটু half dot and dead cell করবে সাফ। Next move holo criss and cross and the heads off. Round and round on your skin, wash করো with vitamins. Fair and Lovely Fairness Face Wash.
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বাংলাদেশে বেড়েছে নাজমুলুদের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে আপনি একটু জানতে চাইছিলাম যে প্রফেসর আসিফ নজরুল মনে করছেন যে একটি দলের প্রধান ক্ষমতা থাকলে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়াটা সম্ভব কিনা ওই কনটেক্সটে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সবসময় বিপক্ষে, যখন সবাই পক্ষে ছিল তখনও। না, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তো আমার নিজস্ব একটা ধারণা, আমি তো এই আইনটা রূপান্তরিত হওয়ার আগে আমি সেটা দিয়েছিলাম। মানে বেগম খালেদা জিয়া প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের বিপরীতে ছিলেন। দ্যাট ওয়াজ দ্য টাইম আই গিভ দ্য ফর্মুলা অন তত্ত্বাবধায়ক সরকার, সরকারে থাকা অবস্থায়, তথ্যমন্ত্রী থাকা অবস্থায়। এন্ড আমি তখন রিজাইন করতে বাধ্য হয়েছি, কারণ এটা গভর্নমেন্টের একটা কন্ট্রাডিকশনের মধ্যে আমি ছিলাম তখন। তো সেই তত্ত্বাবধায়ক সরকার আলটিমেটলি বিতর্কিত হয়ে গেল শুধুমাত্র যে ওই সমস্ত কারণে। এটার পার্টিকুলার প্রসিডিওরটা যখন নাকি লে ডাউন করা হয়েছে লতে, আনফর্চুনেটলি আই ওয়াজ নট দেয়ার, কারণ আমি তখন অলরেডি marked as somebody who was not wanting this national, মানে বিএনপির সাথে আমার ডিফারেন্স তখন খুব বেড়ে গেল তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার দরুন। কাজে এটার যে লটা হলো সেই লতে কিন্তু আমি ইনভলভ ছিলাম না, কিন্তু লটা যেভাবে করা হলো রাউন্ড অ্যাবাউট ওয়েতে অমুকে না থাকলে সেমুক, সেমুকে না থাকলে সেমুক, এই সমস্ত জিনিসগুলি সম্পূর্ণভাবে আলটিমেটলি যাকে দিয়ে করা হবে সে একটা দলীয় লোক। এবং এটা তখন আমি খুবই ক্রিটিসাইজও করছি, এটা কি ধরনের ই হলো। তো তত্ত্বাবধায়ক সরকারের যে নীতিটা আমাদের ফলো করা দরকার সাথে এটা কমপ্লাই করলো না। তো এখন কথা হলো যে আপনি তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে খারাপ ভাবে মেসড আপ হয়েছে বিকজ অফ তাদের কন্টিনিউয়েশন ইন দ্য অফিস বিয়ন্ড দ্য টাইম লিমিটস, এবং তারপরে যে সমস্ত কাজগুলি তারা করলো এই 2 বছর মঈন আহমেদ এবং আর সবচেয়ে আনফর্চুনেট জিনিস হলো সেই ক্ষেত্রে একজন ব্যারিস্টার সাহেবের যে রোল ছিল, এত ব্ল্যাক লর যে রোল, সেটা সেই ভূমিকাটা সবচেয়ে বেশি ঘৃণ্য একটা ভূমিকা ছিল তার, মনিরুল হোসেনের। তো এগুলি নিয়ে আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারটা অন্য ধরনের তত্ত্বাবধায়ক সরকার, নরমাল তত্ত্বাবধায়ক সরকার, সেটা ঠিক আছে, কিন্তু নরমাল তত্ত্বাবধায়ক সরকার যদি কিছুটা হলো ক্রাইটেরিয়াটা তাদের অ্যাপয়েন্টমেন্ট একটু আরো ন্যাশনালাইজ। কিন্তু আপনি কি মনে করেন কিনা যে এখনো বাংলাদেশে নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার বা একটি নির্দলীয় সরকারই আসলে করতে হবে, এছাড়া নির্দলীয় সরকার? না, আমি সেটা মনে করি না, বিকজ আই বিলিভ ইন ডেমোক্রেটিক নর্মস। এটার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো প্রমিনেন্ট ডেমোক্রেসিতে নির্বাচিত যে সরকার, সে নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে তাদের ক্ষমতা হস্তান্তরের আগে উত্তরাধিকার একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা, এবং সেটার মাধ্যমে তারা এটা কেন করবেন? যদি তারা এটা না করেন তাহলে তারা আরামে ক্ষমতা থাকতে পারবেন, তারা এটা কেন করবেন? এটা দরকারটা কেন করবেন? আমাদের দেশের কনটেক্সটে হয়তো এটা প্রশ্ন হতে পারে, মানে আমাদের দেশের কনটেক্সটে কত না, আমাদের দেশের কনটেক্সটে তো তবু 1972 সালে সংবিধান এটা ছিল যে আমার মেয়াদ শেষ হওয়ার আগে 3টা মাস আগে আমাকে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করে, সেখানে আমাদের নির্বাচন কমিশন যদি তখন থেকে রোলটা তাদের যথাযথ রোল প্লে করত, তাহলে কিন্তু ওই সরকার খুব একটা প্রভাব করে কোন নির্বাচনকে প্রভাবিত করতে পারতো না। আমাদের কথাটা হচ্ছে যে সামহাউ অর আদার সিস্টেমটা আমরা গুলাই ফেলছি, এবং অ্যাজ এ রেজাল্ট এখনো যে আপনার পার্লামেন্ট শুড বি দ্য রিয়েল ফোকাস ফর এভরিথিং, কিন্তু আপনি এখন পার্লামেন্ট কতখানি বিশ্বাস করতে পারতেছেন না কেন? বিকজ পার্লামেন্ট ইটসেলফ ইজ এ বিতর্কিত ইনস্টিটিউশন হয়ে গেছে। আজকে যদি একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় এবং সেটা জনগণের ইচ্ছার প্রতিফলনে যদি সত্যিকার অর্থে একটা সংসদ গঠিত হয়, এই সংসদের হাতে আপনি সবকিছু ছেড়ে দিতে পারেন as the people's house। আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার একটা আমি বলবো যে আপনার একটি পূর্বানুমান ধারণা, বিশ্লেষণমূলক ধারণা জানতে চাইবো যে এই নির্বাচন কমিশনের অধীনে আসলে বিএনপি নির্বাচনে যাবে কিনা বা আপনার পরামর্শ কি, যদি আমরা সে বলি একই প্রশ্ন বেশি নাজমুলুদের কাছে থাকবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার,
প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। কোনো কথাই আর বাকি ছিল না, শুধু ছিল নিস্তব্ধতা। দূরে মেঘের ভেলায় যাব চড়ে পাখির ডানায়, ভিজিয়ে ঠোঁট কুয়াশা জোনাকিরা আলো জ্বালা। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সিও দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার আলাদা। এটির অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার। একসাথে এতগুলো ফর্ম, একটাই ফোকাস কর। একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে লং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। হ্যান্ডসাম ছেলে, কিন্তু বাবা দারুণ লম্বা, 6 ফুট 2। আগে আমি চাকরি করতে চাই। সার্জন ছেলে, 6 ফুট 2, পারফেক্ট ছুটি। আমি আগে চাকরি করতে চেয়েছিলাম, কি করব? এই নে, বিয়ে করে ফেল। বাবা, ওই 6'2" বিয়ে করতে আমি রেডি, কিন্তু 3 বছর পর। ও এত লম্বা আর আমি এখানে। তাই আগে চাকরি করব, হাইট বাড়বে, তারপর ক্যারিয়ার বাড়বে, হাইট আরো বাড়বে, আর 3 বছর পর পারফেক্ট জুটি, সমান সমান। ফেয়ার এন্ড লাভলি। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। একসাথে এতগুলো ফর্ম, একটাই ফোকাস কর। একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে লং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। চলবে চলছে যেভাবে, চলো না মেতে উঠি কাছে আসার এই উৎসবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে, আর প্রফেসর আসিফ নজরুল। আচ্ছা, আপনি প্রশ্ন করেছিলেন বিএনপির ইলেকশনে আসা উচিত কি উচিত না। আমার মনে হয় এটা বিএনপি সিদ্ধান্ত নিবে। তবে আমি মনে করি বিএনপির মানে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না যে ইলেকশনে যাবো না, নির্বাচন কমিশন একদম মানি না, এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কনস্ট্রাকটিভ ভাবে কতটা চাপে রাখা যায় সেটা করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা খুব বিশ্বাস করি সেটা হচ্ছে, দেখেন
বাংলাদেশের মতো দেশে আপনি হুদা ভাইকে একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ ফেয়ার ইলেকশন কেন দিবে। আমরা একটু রিফ্রেশ করি যে একটা ক্ষমতাসীন দল ফেয়ার ইলেকশন কেন দিবে। কারণ বাংলাদেশে যারা ইলেকশনে জিতে ওরা তো শুধু ইলেকশনে জিতে না, ওরা সমস্ত দুর্নীতির মালিক হয়, ওরা সমস্ত অপশক্তির মালিক হয়, ওরা র্যাব পুলিশ তারপর নিজস্ব বাহিনী দিয়ে অন্য লোককে মেরে কেটে শেষ করে দেয়। মানে বাংলাদেশে যারা ক্ষমতা আসে তারা বাংলাদেশে রাজা বাদশার চেয়ে অনেক বেশি ক্ষমতাসীন হয়। কিন্তু বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষ ক্ষমতাসীনদের চেঞ্জ করে কি আরাম পায়? এক্স্যাক্টলি। আর যারা ইলেকশনে আমি একটু বলি ক্ষমতাসীনদের চেঞ্জ করে তো ওই একই জিনিস, আমরা কেন চেঞ্জ করব? ঠিক আছে, চেঞ্জ করে কি আরাম পায়? চেঞ্জ করে একটা আরাম পায় যে কিছুটা ভারসাম্য, অন্যায়েরও তো কিছুটা ভারসাম্য আছে। যেমন আপনাকে এক্সাম্পল দিই, একদম স্পেসিফিক এক্সাম্পল দিই। ধরেন বিএনপি আমলে একটা লোক অন্যায়ের শিকার হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক, আওয়ামী লীগ সরকার কর্তৃক। এখন সরকারটা যদি চেঞ্জ হয় সে অন্যায়ের একটা প্রতিবিধান পাবে। আবার আওয়ামী লীগের যে লোকটা আওয়ামী লীগ আমলে অনেক বেশি সুবিধা পেয়েছে সে বিএনপি আমলে কিছুটা পানিশড হবে। এটা হচ্ছে ব্যালেন্স। আমাদের আপনি আমজনতা ওরকম তো 10%, 90 ভাগের আমাদের কি 90 ভাগের এটা হয় যে একটা সরকার, আমি এটা চোখে দেখা আনন্দ, চোখে দেখা আনন্দ না। একটা গভর্নমেন্ট যখন জানে, খালেদ এখানে একটা বিরাট ডিফারেন্স আছে, একটা গভর্নমেন্ট যখন জানে সে পরবর্তী নির্বাচনে হেরে যেতে পারে তখন সে যেভাবে বিহেভ করবে, আর যে গভর্নমেন্ট জানে সে পরবর্তী নির্বাচনে কিছুতেই হারবে না, যেভাবে সে ক্ষমতা থাকতে পারবে, এই দুটো বিহেভিয়ার কখনো এক হতে পারে না। তাহলে মানুষের ইতিহাসে এই জবাবদিহিতা এই যে 90 সালে গণতন্ত্র নতুন করে ইন্ট্রোডিউস হওয়ার পরে কোন সরকার মনে করছে সে হেরে যেতে পারে? আমার তো এরকম মনে হয় 91 থেকে 96 পর্যন্ত ওরা মনে করেছেন, ওনারা মনে করেছেন কিনা 96 থেকে 2000 পর্যন্ত কেউ কি মনে করেছে তারা হেরে যেতে পারেন? তারা এইভাবে মনে করেছে? তারা কেন করবে না? মনে সবাই মনে করেছে হেরে যাবে। হেরে যাবে মনে করার কারণে আপনাকে একটা করে एग्जांपल দেই। হেরে যাবে মনে করার কারণে কি আর মাগুরা ইলেকশন হতো? মাগুরা ইলেকশন তো এইজন্য তো করেছে। হেরে যাবে এরকম ইলেকশন হতো মিরপুরের আবার হেরে যাবে মনে করেই তো এটা করেছে। তারা বিএনপি যখন হারার আশঙ্কা দেখা দিয়েছে তখন তারা কেয়ারটেকার গভর্নমেন্ট মানতে চায় নাই। আওয়ামী লীগ যখন দেখেছে হারার আশঙ্কা দিয়েছে তখন তারা কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে দিয়েছে। সবসময় ইয়াতে হচ্ছে যে হেরে যাবে মনে করলে তারা এক ধরনের জবাবদিহির মধ্যে থাকে। আমার প্রশ্ন ছিল যে কোন জবাবদিহির মধ্যে ছিল কিনা এই চারটা গণতান্ত্রিক সরকার? ছিল। আপনি যদি প্রথম বিএনপি গভর্নমেন্ট দেখেন, খালেদা জিয়ার গভর্নমেন্ট, প্রথম খালেদা জিয়ার গভর্নমেন্ট পরবর্তী খালেদা জিয়াগুলোর গভর্নমেন্টের চেয়ে অনেক ভালো ছিল। আপনি যদি প্রথম শেখ হাসিনা গভর্নমেন্ট দেখেন, এটা পরবর্তীকালে শেখ হাসিনাগুলোর গভর্নমেন্টের চেয়ে অনেক ভালো ছিল। ইকোনমিক সাইজ বড় হয়েছে, ইকোনমিক সাইজ তো অন্য কথা। ইকোনমিক সাইজ বড় হয়েছে সেজন্য আপনি দুর্নীতিটা বড় দেখছেন। আপনি যদি গুড গভর্নেন্স, আপনি যদি শুধুমাত্র এই ব্যাপারে একটা আলোচনা করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি আপনাকে একটার পর একটা পরিসংখ্যান দিয়ে দেখা দেব। এমন কি আওয়ামী লীগের 2009 এর যে গভর্নমেন্ট ছিল, ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট এই সো-কল্ড ইলেক্টেড গভর্নমেন্ট, এখনকার যে গভর্নমেন্ট সেটা হচ্ছে অনেক দেশপ্রেমিক ছিল। একটা ছোট এক্সাম্পল আপনাকে দেখা, আপনি বললেনই ভারতের সাথে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেছে আমরা তিস্তা নদীর পানি দিব না ট্রানজিট না দিলে, এই পরিমাণ স্ট্যান্ড নিয়েছিল। যখন একটা বিমানবন্দর করার জন্য যেখানে প্রধানমন্ত্রী নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, কিছু মানুষ আন্দোলন করেছে, পরিকল্পনা বাদ দিয়ে দিয়েছে। আপনি যদি ওই সময় তুলনায় এখনকার গভর্নমেন্টের আলোচনা, এখনকার গভর্নমেন্টের মনোভাব দেখেন, আকাশ পাতাল। ভারতের কূটনীতিক এবং গণমাধ্যমের প্রচারণা সত্য চীনের প্রেসিডেন্টকে লাল গালিচার সম্ভাবনা, চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো এবং ভারতের গোসা হওয়া, এখন ভারতের প্রধানমন্ত্রী সফর হবে কি হবে না সেটা অনিশ্চয়তার মধ্যে। লাল গালিচা সম্বর্ধনা দেয়া, শুধু লাল গালিচা না, মানে এরকম সম্বর্ধনা কোনোদিন কেউ পায় না চীনের ক্ষেত্রে, যেটা ভারত এগেইনস্টে ছিল পুরো। তাহলে ভারত চীনকে লাল গালিচা দিলে ভারত যদি গোসা হয় তাহলে ভারত কি পরিমাণ অধিকার বোধ আছে? ভারত ছেড়ে কম্বোডিয়ার ক্ষেত্রে হবে। ঠিক আছে, না ভারত এই অধিকার বোধ কি বিএনপি ক্ষমতা থাকলে হতো? আপনার বিএনপি ক্ষমতা থাকতে তো ভারতের কাছে গ্যাস বিক্রি করার কথা ছিল, বিএনপি ক্ষমতা থাকে টাকাকে 1 টাকায় গ্যাস দেওয়ার কথা ছিল। সেটা তো সব, সেটা জনগণ, সেটা তো জনগণ তো দেয় নাই তো শেষ পর্যন্ত, দিতে পারে না শেখ হাসিনার জন্য। 1 টাকা হ্যাঁ 1 টাকার গ্যাস তো শেখ হাসিনার জন্য দিতে পারে না। আপনার কাছে মনে হচ্ছে যে 1 টাকা মানে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির জন্য দিতে পারে না? না না, এমনি সাইন করেছে। আপনি যে বলেন তেল গ্যাস বিদ্যুৎ কমিটির জন্য দেয় নাই, তার মানে তখন যে গভর্নমেন্ট, তখন তো কেয়ারটেকার গভর্নমেন্টের হারার আশঙ্কা ছিল। আপনার কথা দিয়ে বেরিয়ে আসলো, তখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে হারার আশঙ্কা ছিল দেখে তেল গ্যাস বিদ্যুৎ কমিটি আন্দোলন করেছে, দেয় নাই। আর এখন তেল গ্যাস বিদ্যুৎ কমিটি যেহেতু এখন ফেয়ার ইলেকশনের চান্স কম, এখন তেল গ্যাস বিদ্যুৎ কমিটি রামপাল নিয়ে যতই আন্দোলন করুক, আমি রামপাল আন্দোলনের পক্ষ বিপক্ষে কথা বলছি না, যতই আন্দোলন করুক, সেই আন্দোলনে 20টা লোক হলে আপনি জল কামান দিয়ে ছত্রভঙ্গ করেন। আমার মনে হয় ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি কেউই কোনো কিছুতে কম যায়, সেটা তো অন্য আলোচনা। আমি বলছি আগের হাসিনা গভর্নমেন্ট, আমি দুইটা জিনিস কম্পেয়ার করছি, আমি তো বিএনপি আনছি না। আমি বললাম প্রপারলি ইলেক্টেড আওয়ামী লীগ গভর্নমেন্ট আর ডিবেটিভলি ইলেক্টেড আওয়ামী লীগ গভর্নমেন্টের আচরণে অনেক পার্থক্য থাকে। এইজন্য আমি বলছি যেই গভর্নমেন্টের মধ্যে হারার আশঙ্কা থাকে তারা অপেক্ষাকৃত শাসন করে। আমার মনে হয় এটা চীনের প্রেসিডেন্টের সফরের পর এবং চীনের প্রেসিডেন্টের সাথে এটার পর এটা আসলে বলা খুব মুশকিল। আমি তবু ব্রিটেন নাজমুলদের কাছ থেকে একটু শুনি যে বিএনপি নির্বাচনে আসবে কিনা, আসা উচিত হবে কিনা বিএনপি, আপনার কি মনে হয় বিশ্লেষণে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি আসবে। বিএনপি আসবে এই কারণেই যে তারা তাদের একটা বিরাট বড় ভুল এটা হয়েছিল, বিএনপি না যে সাংগঠনিকভাবে যে তাদের আজকে যে অবস্থা, সেটা
অন্যতম কারণ তাদের বোঝার জন্য যে যদি একটি ভালো নির্বাচন না হয় যেন তেন ভাবে বিএনপি আসার জন্য আমি মনে করি they will just pin down the government which will be responsible for giving a bad election এবং সেটার ফলশ্রুতিতে আজকে যদি পূর্ণ জনসমর্থন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, এখনো কিন্তু জনসমর্থনের অভাব নাই বিএনপির, ভেরি মাচ জনসমর্থিত একটা দল এখনো, এবং এই জনসমর্থন নিয়ে ইনফ্যাক্ট তাদের বড় মিস্টেকই তো সেখানে হয়েছিল যখন তারা গত নির্বাচনে যদি যেত, সেই নির্বাচনের মধ্যেই কিন্তু পুরা ব্যুরোক্রেসি উঠে যেত, সেই ধরনের অবস্থা কিন্তু তারা ক্রিয়েট করতে পারত, কিন্তু তারা সেটাতে যায় নাই। সেই ভুলটা তারা এখন অবশ্যই উপলব্ধি করবে এবং এরপরে নির্বাচনের কোন ধরনের একটা মানে জানা থেকে বলি নাকি এটা আমি অ্যাজ এ পলিটিক্যাল পারসন এবং বিএনপিতে রাজনীতির মধ্যে থেকে আমি যেটা উপলব্ধি করছি, না আমরা যদি বিএনপির অ্যাডভাইজার হিসেবে এখন থাকতাম আমরা হয়তো এগুলো নিয়ে আলোচনা করতাম, এবং আমি মনে করি এখন বিএনপি সেখানে যাওয়া উচিত এবং গেলে পরে যদি আউটরেজিয়াসলি একটা কি বলে রেগড একটা ইলেকশন হয় এবং সেখানে যদি দেখা যায় যে না বিএনপির জনসমর্থন থাকা সত্ত্বেও তারা অনেক নগণ্য ভাবে সেখানে হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচনে যে রিগড ইলেকশন হয়েছে কি হয়েছে ওগুলোতে কিছু আসে যায় না। জাতীয় নির্বাচনে যদি এই পিপলকে নিয়ে তারা নতুন ভাবে আন্দোলনে নামার একটা সুযোগ পাবে, যদি সেই জন্য সবকিছু নিয়েও তারা সেটা করবে এবং আমি ফিল করি বেগম জিয়া কারাগারে থাকুক কি বাইরে থাকুক, উনি কনভিক্টেড হোক। 30 সেকেন্ড আসার আগে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ কি চায় বিএনপি নির্বাচন আসুক? তারা চায় না, তারা চায় না, কিন্তু তারা বলতে থাকবে যে আসেন, কিন্তু আসলে এই ফাঁদেই কিন্তু বিএনপি গতবার পড়েছিল, এই ফাঁদেই। আমাদের 30 সেকেন্ড সময় আছে। ব্যারিস্টার হুদা শেষ যে কথাটা বলেছে আমি ওর সাথে 100% একমত যে আওয়ামী লীগ চায়। আমি মনে করি বিএনপির কাছে দুইটা অপশন আছে, বিএনপিকে লেসার এভিল বেছে নিতে হবে। আমার ধারণা যথাসম্ভব সরকারকে চাপে রেখে ইলেকশনে অংশ নিলে হয়তো লেসার এভিলটা হবে, কিন্তু তাদের প্রকৃত ম্যান্ডেট অনুযায়ী তারা আসন পাবে না, নির্বাচনে কারচুপি হবে, এই ব্যাপারে আমি মোটামুটি শিওর। প্রফেসর আসিফ নজরুল, ব্যারিস্টার নাজরুল হুদা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।